গুড ইভিনিং সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের। আজ আমরা 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে 242, 43 এবং 44 তিনটি পেজের যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি রয়েছে ভৌত বিজ্ঞান বিষয়টির, সেগুলো নিয়ে আলোচনা করব এবং একেবারে সঠিক সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। কাজে যারা 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক দিতে চলেছো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই এবিটিএ টেস্ট পেপারে 242 পেজটি একটু খুলে নাও, ঠিক আছে? সেখান থেকে সঠিকভাবে সমাধানগুলি তোমরা চাইলে ভিডিও দেখে খাতায় লিখে নিতে পারো, অথবা তোমরা ভিডিওটি পজ করে পরেও লিখতে পারো, ঠিক আছে? তো প্রথম আমাদের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে তোমাদের একেবারে ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে। তো একের দাগের যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে একটা এমসিকিউ প্রশ্ন, এবং এখানে বলা হচ্ছে যে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। চারটি অপশন আছে, প্রথমত CO2, এরপর হচ্ছে H2O, অপশন সি আছে CFC, এবং অপশন ডিতে দেখো এই পেজে রয়েছে, ঠিক তার পরের পেজে আছে, সেটা হচ্ছে N2। এবার আমাদের এখানের মধ্যে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোন গ্যাসটি সেটা জানতে হবে। তো মনে রাখবে যে ওজন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে সিএফসি, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন, এটা আমাদের অনুঘটক হিসাবে কাজ করে। তো এটা রয়েছে তোমাদের অপশন সিতে। তো এখানে অপশন সিটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত। এখানে কিন্তু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে ফারেনহাইট স্কেল বলেছে, ঠিক আছে? হঠাৎ করে কিন্তু কেউ সেলসিয়াস স্কেল বা কেলভিন স্কেলের কথায় মাথায় রাখবে না। তো এটা ভালোভাবে মনে রাখবে যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হয় 459 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? 459 ডিগ্রি ফারেনহাইট। তো কোন অপশনে রয়েছে আমরা একটু দেখে নেবো। এটা রয়েছে দেখো এইখানে, মানে অপশন বি তে, ঠিক আছে? অপশন বিটা তোমাদের সঠিক উত্তর হবে 459 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে গ্যাসটি হবে। শুধু তোমাকে বাষ্প ঘনত্ব বলে দেওয়া হয়েছে। এবার এখানের মধ্যে যে চারটি অপশন রয়েছে তোমাকে বলতে হবে যে চারটি গ্যাসের মধ্যে কোন গ্যাসটির বাষ্প ঘনত্ব 8। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র লাগাতে হবে। কি সূত্র? না M=2D, ঠিক আছে? আমরা প্রথমে গ্যাসের ভরটা বের করব। তাহলে M=2 যদি 2D হয়, তাহলে D মানে হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব, যেটা দেওয়া আছে 8। তাহলে 2 গুণিত 8 সমান হচ্ছে 16, ঠিক আছে? 2 গুণিত 8 = 16। এবার দেখতে হবে যে এই যে চারটি অপশন দিয়েছে সেই চারটি অপশনের মধ্যে কোন গ্যাসটির ভর আমাদের 16 দাঁড়াচ্ছে। তো আমরা একের পর এক দেখি। প্রথম যে অপশনে রয়েছে সেটা হচ্ছে C2H6, ঠিক আছে? তো C2H6 গ্যাসের যে বাষ্প ঘনত্ব সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, বাষ্প ঘনত্ব নয়, ভর, সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে কার্বনের ভর কত হয়। কার্বনের ভর হয় 12। তাহলে 12 ইন্টু 2, 12 দুগুণে 24, প্লাস হাইড্রোজেনের 6 কে 6, মানে হচ্ছে 30, ঠিক আছে? অপশন বি তে রয়েছে CH4, কার্বনের হয় 12 এবং চারটে হাইড্রোজেনের হচ্ছে তোমার 4 একে 4, ঠিক আছে? মানে 12 আর যুক্ত 4 মানে হচ্ছে 16। তাহলে দেখো আমাদের অপশন বি তে যে অপশনটি রয়েছে মানে CH4, সেটা আমাদের মিলে যাচ্ছে। সুতরাং অপশন বিটা এক্ষেত্রে সঠিক উত্তর হবে CH4। আমাদের আর বাকি অপশনগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 1.4 এ যে প্রশ্নটি রয়েছে, অন্তরক পদার্থের তাপীয় রোধ কত হয়, ঠিক আছে? এখানে দেখো 1.4 এর যে কোশ্চেনটি দিয়েছে ভালোভাবে দেখবে। এটা তোমাদের খুব সহজেই তোমরা অভিনব ভৌত বিজ্ঞানে এই অ্যান্সারটি পেয়ে যাবে। তো মনে রাখবে অন্তরক পদার্থের তাপীয় রোধ হয় অসীম। অপশন ডি তে এটা সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের 1.5 এর প্রশ্ন, তাই তো? আচ্ছা, 1.4 এরটা ডি হলো। 1.5 এর প্রশ্ন হচ্ছে যে কোনো মাধ্যমে ও শূন্য মাধ্যমে আলোর বেগ ভি এবং সি হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। দেখো, আমরা প্রতিসরাঙ্কের সূত্র কি জেনে এসেছি। আমরা প্রতিসরাঙ্কের সূত্র জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই হচ্ছে কোনো মাধ্যমে, মানে যে মাধ্যমটা তোমার দেবে সেই মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? অন্য একটা মাধ্যমে আলোর বেগ। তো এবার তুমি যদি দেখতে পাও যে শূন্য মাধ্যমে আলোর বেগটা দিয়েছে সি, তাহলে আমরা লিখলাম সি বাই, তাহলে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু আমাদের হবে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সি, আর একটা মাধ্যমে আলোর বেগ দিয়েছে ভি, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে সি বাই ভি। এই সি বাই ভি রয়েছে তোমাদের অপশন বি তে। তো অপশন বিটা এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? অপশন বি। আচ্ছা,
এরপর রয়েছে তোমাদের কোনো লেন্সের 1.6, এটা 1.16 হয়ে গেছে ভুল করে, ঠিক আছে, এটা ছাপানোর ভুল। তো এক্ষেত্রে দেখবে তোমাদের বলা হচ্ছে যে কোনো লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের সাথে কি সম্পর্কে থাকে। তো এখানে চারটি অপশন আছে। প্রথমত আছে সমান, দ্বিতীয়ত আছে ব্যস্তানুপাতিক, তৃতীয়ত আছে সমানুপাতিক, চতুর্থ আছে নির্ভরশীল নয়। তো মনে রাখবে যে লেন্সের ক্ষমতা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে লেন্সের ক্ষমতা হ্রাস পায়। তো এটা অপশন বি সঠিক হবে, মানে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, 1.7-এ দেখো বলা হচ্ছে যে দুটো তোমাদের এখানে রোধ দিয়েছে, একটা 3 ওহম রোধ দিয়েছে, একটি 6 ওহম রোধ দিয়েছে। এবার বলেছে রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে। তা আমরা প্রত্যেকেই জানি যে ধরো 8টা যদি তুল্যাঙ্ক রোধ হয় তাহলে কি হবে 1/3 প্লাস 1/6। এবার 3 আর 6 লসগু আমরা প্রত্যেকেই জানি যে 6 হয়, লিখলাম আমরা 6, তাহলে 3 দুগুণে 6, এটা হবে 1, মানে হচ্ছে 3/6। এবার যদি কাটাকুটি করি তাহলে আমাদের যেটা হয় 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 1/r=2 আমাদের বেরোলো 1/2, কিন্তু আমাদের চাই শুধু আর। তাহলে আমরা যদি উল্টে দিই তাহলে r=2 কত আসবে 2/1, মানে শুধু 2। তাহলে আমাদের রোধটা কত আসছে, তুল্যরোধটা 2 ওহম, ঠিক আছে। এবার দেখে নেবো যে 2 ওহম কোন অপশনে রয়েছে। অপশন এ আছে 3 ওহম, অপশন বি আছে 4 ওহম, অপশন সি আছে 2 ওহম। তো অপশন সি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। এবার রয়েছে তোমাদের 1.8 কোশ্চেনটাতে বলা হচ্ছে যে জুল পার কুলম্ব কোন ভৌত রাশির একক হয়। তো এক্ষেত্রে আমাদের চারটি সূত্র রয়েছে। কার্য, বিভব প্রভেদ, প্রভাবমাত্রা, তড়িতাধান। তো এখানে কোনটা হবে, দেখো আমরা একটা সূত্র শিখেছি যে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ এর সূত্রটা আমরা প্রত্যেকে জানি। এবার দেখো এখানে যেটা দেওয়া আছে জুল বাই কুলম, জুল বাই কুলম মানে কি, জুল মানে হচ্ছে কার্যের একক, তার মানে ডাব্লিউ লিখলাম আমরা, আর কুলম মানে হচ্ছে আধানের একক, তাহলে আমরা কিউ লিখলাম। আচ্ছা, এই যে সূত্রটা রয়েছে এটাকে যদি আমরা এইভাবে লিখি, দেখো ডাব্লিউ ইকুয়াল টু যদি ভি কিউ হয় তাহলে নিশ্চয়ই ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, ভালোভাবে দেখো। আর ডাব্লিউ বাই কিউ মানে হচ্ছে জুল বাই কুলম, তাহলে জুল বাই কুলম ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে ভি। ভি মানে কি, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। তাহলে এক্ষেত্রে অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, বিভব প্রভেদ। আচ্ছা, এবার হচ্ছে 1.9 বলা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন আইসোটোপটি, ঠিক আছে। এখানে দেখো চারটি আইসোটোপ রয়েছে, তো সঠিক কোনটা হবে তোমাদেরকে এখানে বলতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবে যে ক্যান্সার চিকিৎসায় 60CO27 ব্যবহার হয়, সিও মনে রাখবে, ঠিক আছে, সিওটা আইসোটোপটা তোমাদের ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসায় বিশেষ করে। আচ্ছা, এবার হচ্ছে 1.10 বলা হচ্ছে যে কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় 3 প্রকারের মৌল আছে। পর্যায় সারণীটা যদি ভালোভাবে লক্ষ্য করো আধুনিক পর্যায় সারণী, তাহলে সেখানে বুঝতে পারবে। তো দেখো এখানে চারটি অপশন আছে, 2 নম্বর, 11 নম্বর, 16 নম্বর, 17 নম্বর। তো এর সঠিক উত্তরটা হবে তোমাদের 17 নম্বর, কারণ 17 নম্বর শ্রেণীতে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, ঠিক আছে। ফ্লোরিন যেখানে ধাতু, ক্লোরিন গ্যাস, ব্রোমিন তরল, ঠিক আছে, অর্থাৎ কঠিন, তরল, গ্যাস তিনটে তোমাদের এই শ্রেণীতে রয়েছে। এবং এই তিন চারটি যে মৌল রয়েছে এগুলোর অবস্থান হচ্ছে 17 নম্বর শ্রেণীতে। সুতরাং 17 নম্বর শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় 3 প্রকার মৌলই পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে 1.11, এখানে বলা হচ্ছে যে BCl3 যৌগে বি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত। তো দেখো বি এর ইলেকট্রন সংখ্যা আমরা জানি 5, তাই তো। এবার এটাকে যদি ভাঙি তাহলে আমরা পাবো 2,3, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে। কিন্তু যদি Cl3 যেহেতু সাথে যুক্ত রয়েছে তাহলে Cl একটা, এদিকে মনে করে একটা লাগালাম আর এই সাইডে একটা লাগালাম, ঠিক আছে। তো Cl এটা আমরা জানি যে এটাকে ভাঙা হয় তাহলে 2,8,7, এটা হয় 2,8,7, আর এটা হয় 2,8,7। তো দেখো Cl কে যদি সুস্থিত হতে হয় তাহলে সর্বস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে, তার মানে Cl কে আর একটা ইলেকট্রন নিতে হবে, ঠিক আছে। তাহলে তিনটে Cl যদি একটা করে ইলেকট্রন নেয় অথবা তাহলে কি হবে, তাহলে বি এবং Cl3 পরস্পর সমযোজী যৌগ গঠন করবে। তাহলে Cl যদি তিনটে Cl একটা করে ইলেকট্রন নেয় তাহলে তারা একটা করে ইলেকট্রন যদি দেয়, মানে তোমাদের দেবে, তাহলে একটা করে ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের আরো এক্সট্রা 3টে ইলেকট্রন বি এর সর্বস্থিত কক্ষে আসছে। তাহলে বি এর যে আগে থেকে যেটা ছিল সেটা হচ্ছে 3টি ইলেকট্রন, এবং বাকি যে আরো 3টি ইলেকট্রন আসছে, মানে 3 3 তোমাদের হচ্ছে 6টা ইলেকট্রন এক্ষেত্রে আরো যুক্ত হচ্ছে, ঠিক আছে, অপশন ডি। আচ্ছা, 1.12 বলা হচ্ছে থার্মিট মিশ্রণ কি। এটা আমরা প্রত্যেকেই জানি যে থার্মিট মিশ্রণটা কি, এটা তোমাদের সম্ভবত ধাতুবিদ্যা যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে আছে। তো
থার্মিক মিশ্রণ আমরা জানি যে Fe2O3 প্লাস Al এর একটা মিশ্রণ, ঠিক আছে, এটা হচ্ছে থার্মিক মিশ্রণ এবং এটা রয়েছে তোমাদের অপশন এ তে। তো অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপর বলা হচ্ছে 1.13, বলা হচ্ছে যে গলিত NaCl এ এসি তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে কি উৎপন্ন হবে। তো ভালোভাবে দেখো, এক্ষেত্রে চারটি অপশন রয়েছে, ঠিক আছে, চারটি অপশনের মধ্যে কোনটা হবে তোমাদেরকে দেখতে হবে, কিন্তু এটা করার জন্য তোমাদেরকে একটু ভেবে নিতে হবে, ঠিক আছে। কারণ দেখো, NaCl এ যদি পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটাতে উৎপন্ন হয় Na প্লাস এবং একটাতে উৎপন্ন হয়, মানে ক্যাথোডে Na প্লাস এবং অ্যানোডে হচ্ছে Cl মাইনাস, ঠিক আছে। তো প্লাস মাইনাস উৎপন্ন হয়, কিন্তু এখানে ভালোভাবে লক্ষ্য করো যে এক্ষেত্রে কোনো আয়নই উল্লেখ নেই, সুতরাং এক্ষেত্রে অপশন বিটা সঠিক উত্তর হবে, কিছুই না। 14 নম্বর প্রশ্ন হচ্ছে কোন আয়নের উপস্থিতিতে লোহায় মরচে দ্রুত পড়ে। তো আমরা এখানে প্রত্যেকে জানি যে কোন আয়নের উপস্থিতিতে আমাদের লোহায় মরচে পড়ে। তো লোহার যে মরচে পড়ার মেন কারণ সেটা হচ্ছে আমাদের দ্রুত, দেখো এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকে জানি যে জল, এবার সেই হিসাবে মানে জলের সাথে সংস্পর্শে এসে লোহা মরচে পড়ে যায়, ঠিক কথা, কিন্তু এক্ষেত্রে ভালোভাবে মনে রাখবে যে দ্রুত মরচে পড়ার ক্ষেত্রে ক্লোরিন আয়নের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। তো দ্রুত মরচে পড়ে আমাদের এখানে ক্লোরিনের জন্য, ক্লোরিন আয়ন Cl আয়নের জন্য। এটা তোমাদের অপশন বি তে আছে, তো অপশন বিটা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস কোনটি। অ্যালকোহলের সাথে সোডিয়ামের যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। তো এখানে মনে রাখবে যে অ্যালকোহলের সাথে সোডিয়ামের যদি তুমি বিক্রিয়া ঘটাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে, CO2, মানে অপশন ডি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এখানে MCQ প্রশ্নগুলি তোমাদের হয়ে গেল, আশা করি কোনো ডাউট থাকবে না। এরপর হচ্ছে আমরা চলে যাব 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নগুলি তোমাদের 21টা থাকে, তো সেই 21টা প্রশ্ন আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা করে নাও। যদি কোনো ডাউট থাকে বা কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো 2.1 এর প্রথম যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ওজোন স্তরে ওজোনের বিয়োজনে অতিবেগুনি রশ্মির ভূমিকা কি। তো এটার উত্তর হবে যে ওজোন স্তরে ওজোনের মানে অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোনের বিয়োজনের ফলে ওজোন স্তর কি হয়, ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, ওজোন স্তর ধ্বংস হয়ে যায়। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটি আছে বায়ু শক্তির প্রকৃত উৎস কি। তো এটা উত্তর হবে সৌরশক্তি, ঠিক আছে। যদি কোনো অন্য উত্তর তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো এর উত্তর হবে সৌরশক্তি। 2.2, জ্বালানির তাপন মূল্যের এসআই একক কি। এটা আমরা প্রত্যেকে জানি, জ্বালানির তাপন মূল্যের একক হচ্ছে জুল পার কেজি, ঠিক আছে, জুল পার কেজি। আচ্ছা, এরপর হচ্ছে 2.3, কত কেলভিন উষ্ণতায়, কত কেলভিন বলেছে কিন্তু, ঠিক আছে, আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। তো কত কেলভিন, উত্তরটা হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায়। 2.4 বলা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত। আমরা জানি যে যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান হয় 22.4 লিটার, ঠিক আছে, 22.4 লিটার। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে যে কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল চার্লসের সূত্র মেনে চলে। এটা উত্তর হবে চাপ নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়, ঠিক আছে, এই শর্তে মেনে চলে, মানে আদর্শ গ্যাসগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে, এই শর্তে মেনে চলে। আচ্ছা, এরপর হচ্ছে সত্য মিথ্যা 2.5। 2.5 সত্য মিথ্যা কোশ্চেনটা দেওয়া হয়েছে যে কঠিন তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি। এটা সত্য না মিথ্যা আমাদেরকে বলতে হবে, কিন্তু তার আগে দেখো এই তিনটির মধ্যে আমাদেরকে জানতে হবে আগে যে কোনটার আয়তন প্রসারণ সব থেকে বেশি হয়। তো মনে রাখবে অবশ্যই গ্যাসের আয়তন প্রসারণের মানটা সবচেয়ে বেশি হয়, সুতরাং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এখানে বলেছে, তাই এটা সত্য হবে। হচ্ছে 2.6, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে। দেখো আমরা এক্ষেত্রে প্রত্যেকে জানি একটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, একটা হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তো মনে রাখবে যে লঘু মাধ্যম থেকে, ছবিটা এঁকে আর দেখাচ্ছি না, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম হয় তখন আপাতন কোণ বড় হয়, এবং যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম হয় সেক্ষেত্রে আমাদের প্রতিসরণ কোণটা বড় হয়, ঠিক আছে। আচ্ছা, 2.7 বলা হচ্ছে যে উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে। তো উত্তল দর্পণের ক্ষেত্রে তুমি যদি ফোকাস দূরত্বে, মানে একেবারে ফোকাস দূরত্বের সমান দূরত্ব, তার মানে এখানে বোঝাতে চাইছে যে তুমি ফোকাস দূরত্ব যেখানে তোমার ফোকাস সেখানে তুমি বস্তুটা রেখেছো, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব মনে রাখবে যে অসীমে গঠিত হবে, ঠিক আছে, অসীমে গঠিত হবে।
আচ্ছা 2.8 বলছে যে উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়। দেখো আমরা জানি যে সিলিকন হচ্ছে একটা অর্ধপরিবাহী, সিলিকন জার্মেনিয়াম। তো এক্ষেত্রে মনে রাখবে তো যে তোমার অর্ধপরিবাহী যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে যে কোনো অর্ধপরিবাহী হোক না কেন, যত তুমি উষ্ণতা বাড়াবে তত রোধটা কি হবে, কমে যাবে, মানে হ্রাস পাবে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। আচ্ছা এরপর হচ্ছে 2.9 বলছে বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুসারে হয়। এটা মনে রাখবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে হয়। আচ্ছা এরপর বলা হচ্ছে যে এক বোট, আচ্ছা এটা অথবা দিয়ে প্রশ্ন আছে, অথবা দিয়ে বলা হচ্ছে যে এক বোল্ট ইকুয়াল টু কত জুল। তো মনে রাখবে এক বোল্ট ইকুয়াল টু হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, এক বোল্ট ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। 2.10 এর প্রশ্ন বলা হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা বিটা ও গামা রশ্মির ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। ঠিক আছে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো মনে রাখবে এক্ষেত্রে যে গামার সবচেয়ে কম হয়, ঠিক আছে, গামার সবচেয়ে কম হয়, তার থেকে একটু বেশি হয় বিটার, এবং তার থেকে বেশি হয় আলফার। অর্থাৎ এটা হবে গামা লেস দেন বিটা লেস দেন আলফা। আয়নিত করার ক্ষমতা অনুযায়ী এটাকে সাজানো হলো। আচ্ছা এরপর হচ্ছে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়। তো শৃঙ্খল বিক্রিয়া মনে রাখবে যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া দেখা যায়, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটা দেখা যায়। আচ্ছা এর পরবর্তী রয়েছে আমাদের একটা টেবিল আছে এবং সেটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। তো এক্ষেত্রে প্রথম আছে যে একটা তেজস্ক্রিয় মৌল। তো আমরা ডান দিকে যদি ভালোভাবে দেখতে পাই তো দেখতে পাচ্ছি যে রেডন হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। দুইয়ের যে রয়েছে দুইয়েরটা সেটা হচ্ছে একটা হ্যালোজেন মৌল। তো একটা হ্যালোজেন মৌল আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে এফ। ঠিক আছে, এফ হচ্ছে একটা, ফ্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল। পিতলের একটি উপাদান সেটা হচ্ছে জিঙ্ক, এবং বেঁচে রইল থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় সেটা হচ্ছে ফেরাস অর্থাৎ লোহা। হয়ে গেল। এরপর হচ্ছে 2.12 এখানে বলা হচ্ছে C2H2 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে। C2H2 মানে আমরা অ্যাসিটিলিনের কথা বলছি। ভালোভাবে টেক্সট বই খেয়াল করে ওখানে লেখাই আছে যে তোমার C2H2 মানে হচ্ছে তোমার একটা অ্যাসিটিলিন যা সমযোজী যৌগ। ঠিক আছে, সমযোজী রাসায়নিক বন্ধন আছে। আচ্ছা 2.13 শূন্যস্থান পূরণ করতে বলেছে। বলা হচ্ছে যে তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থকে, আচ্ছা এমন পদার্থকে ড্যাশ বলে। দেখো এরকম একটা পদার্থ মানে তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থ হচ্ছে তোমার একটা, সেটা হচ্ছে গ্রাফাইট। এটা হচ্ছে গ্রাফাইট এমন একটা পদার্থ। ঠিক আছে, এবার এটাকে তোমার কি বলে অ্যাকচুয়ালি আমার বর্তমানে খেয়াল পড়ছে না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো এরকম একটা ধাতু। আচ্ছা এটা একটা অধাতু, মানে তোমার তড়িৎ পরিবহন করে। তো এবার হচ্ছে 2.14 অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কয়টি ক্যাটায়ন উৎপন্ন হয়। দেখো অ্যালুমিনিয়াম সালফেটের যে তড়িৎ বিয়োজন সেক্ষেত্রে ক্যাটায়ন যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের দুটি উৎপন্ন হয়। মনে রাখবে দুটি ক্যাটায়ন উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম সালফেটের বিয়োজনের ফলে। মানে তোমার এটা এরকম হয় যে Al2SO4 হোল 3। ঠিক আছে, হোল 3। তো এটাকে যদি তুমি করো তাহলে এটা দাঁড়ায় যে 2Al3++3SO4 2-। ঠিক আছে, অর্থাৎ তোমার ক্যাটায়ন কটা হচ্ছে, ক্যাটায়ন হচ্ছে দুটো। আচ্ছা এরপর হচ্ছে যে বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়। বিলীয়মান রং বলতে অ্যামোনিয়ার সাথে ফেনলপথ্থালিন মিশিয়ে তৈরি করা হয়। তো আমাদের কোন গ্যাস ব্যবহৃত হচ্ছে এক্ষেত্রে, অ্যামোনিয়া। অ্যামোনিয়া ব্যবহৃত হয়। আচ্ছা 2.16 বলা হচ্ছে যে ক্ষারীয় ZnCl2 এর জলীয় দ্রবণে H2 গ্যাস চালনা করলে যে পদার্থের অধক্ষেপ পড়ে তার বর্ণ ও সংকেত লেখো। দেখো এক্ষেত্রে তোমাদের সেটা হচ্ছে যে কোন পদার্থের অধক্ষেপ পড়ে, সেটা হচ্ছে ZnS জিঙ্ক সালফাইডের অধক্ষেপ পড়ে। তো এর বর্ণটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আশা করি প্রত্যেকেই জানো। ঠিক আছে, জিঙ্ক সালফাইডের অধক্ষেপ পড়ে, অবশ্যই এর বর্ণটা তোমরা কমেন্টে জানাবে। 2.17 এটা তোমাদের হোম টাস্ক 1-2 দেবো, যদি না পারো আমি অবশ্যই আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেবো, সেখান থেকে দেখে নেবে। যে প্রশ্নগুলির সমস্যা রয়েছে সেগুলো আমি সব পোস্ট করে দিই, এবং যেগুলো হোম টাস্ক দিই তারা কিছু কিছু ছাত্রছাত্রী কমেন্টে জানায়, আবার কিছু কিছু ছাত্রছাত্রী এফবি
আমাদের যে পেজ রয়েছে সেখানেও জানিয়ে দেয়। তো তোমরা যদি চাও অবশ্যই জানাতে পারো, আর যদি না পারো আমি অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিই সেখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 2.17, জেডএন ও এমজি এর একটি করে প্রধান আকরিকের নাম লেখো। দেখো, জিঙ্কের একটা আকরিকের নাম আমরা জানি জিঙ্ক ব্লেন্ড, মানে তোমার জেডএন এস, ঠিক আছে। আর এমজি এমজি হচ্ছে ম্যাঙ্গানিজের একটা আকরিক, সেটার নাম মনে রাখবে ডলোমাইট। ডলোমাইট এমজি এর একটা আকরিক। আচ্ছা, অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, ধাতু নিষ্কাশনের সর্বশেষ ধাপের বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? এটা বিজারণ বিক্রিয়া হয়, ঠিক আছে, বিজারণ বিক্রিয়া। আচ্ছা, 2.18, CH3CH2CH2OH এর একটি অবস্থাগত সমবায়বের গঠন সংকেত লেখো। দেখো, এটার তোমার গঠনটা এক বন্ধন হয়, মানে CH3CH2CH2OH। এবার এর যে নামটা হয় সেটা হয় তোমার প্রোপান ওয়ান অল, ঠিক আছে, প্রোপান ওয়ান অল হয়, ঠিক আছে। চলো, এবার হচ্ছে একেবারে শেষ প্রশ্ন আজকের ভিডিওর, সেটা হচ্ছে আইইউপিএসি এর নামকরণ। দেওয়া আছে CH3CH OH CH3, তো এটার আইইউপিএসি নেম কিভাবে করব না, CH3, তারপর আছে CH, তার সাথে রয়েছে OH, এবং তারপর রয়েছে CH3। তো দেখো, আমাদের প্রথমে কার্বন গুনবো কতগুলো রয়েছে, একটা, দুটো, তিনটি কার্বন রয়েছে, তার মানে কি হচ্ছে মিথ ইথ প্রোপ, তাই তো, প্রোপ এবং সিঙ্গেল বন্ড রয়েছে, তাহলে প্রোপ যুক্ত এন, এবং এই যে OH মানে আমরা জানি অল, আর OH দেখো 2 নম্বর কার্বনে রয়েছে, তাহলে প্রোপ যুক্ত এন যুক্ত টু অল, তাহলে আমাদের এটাকে যদি করি তাহলে কি হবে, প্রোপান টু অল। কি অ্যান্সার দাঁড়ালো, প্রোপান টু অল, ঠিক আছে, প্রোপান টু অল। আশা করি মোটামুটি সব প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে গেছো, এবং যে দুটি কাজ তোমাদেরকে দিলাম অবশ্যই সেগুলোকে জানাবে। তো ধন্যবাদ জানাবো প্রত্যেক ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে, এবং পারলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই যে আমরা খুব শীঘ্রই মোটামুটি জানুয়ারির 10 তারিখের পরেই মাধ্যমিকের ফাইনাল গণিতের সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো, এবং সেখান থেকে অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো। কাজে চ্যানেলটি যত শীঘ্রই সম্ভব তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।